শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে কেটে গেছে নির্বাচন নিয়ে শঙ্কা। তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। ভোটার হতে ইসিতে আবেদন তারেক রহমানের। ছবি তোলা সহ দিলেন আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। 24 ঘন্টার মধ্যে পাবেন এনআইডি। যদি উনি মনে করেন যে উনি স্মার্ট কার্ড নেবেন, যে কেউ উনি সহই যারা মনে করেন, তখন ওনারা আমাদেরকে বললে আমরা স্মার্ট কার্ডের জন্য অর্ডার দিই, স্মার্ট কার্ড জেনারেট হলে হয়ে যাবে। বনানীতে কবর জিয়ারত করলেন ছোট ভাই কোকর। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। হাদি হত্যার বিচার দাবিতে অবরোধ অব্যাহত। শাহবাগ থেকে সরে আজিজ সুপারমার্কেটের সামনে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। ভয়াবহ আগুনে পুড়ল কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ। একজনের মৃত্যু, 15 জনকে জীবিত উদ্ধার। অন্য জাহাজে পাঠানো হলো পর্যটকদের একাংশ, বাকিরা যাবেন কাল। ফরিদপুরে ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভাই বোন সহ প্রাণ গেল 3 জনের। ঝিনাইদহে দোকানে ঢুকে গেল প্রাইভেট কার। দোকানের মৃত্যু, নেত্রকোনায় মোটরসাইকেল আরোহী নিহত। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। রাজধানীতেও শীতের প্রকোপ, বেশি বিপাকে শ্রমজীবীরা। ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয়। শাহজালালগামী 10টি ফ্লাইট ডাইভার্ট। এবং বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা পাবে পাঠ্য বই। মুক্তিযুদ্ধের ইতিহাসে কিছু পরিবর্তন। সরকার বদলের সঙ্গে সঙ্গে শিশুদের নিয়ে এক্সপেরিমেন্টের পক্ষে নন উপদেষ্টা। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। শ্রদ্ধা জানালেন জাতীয় কবির সমাধিতে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেই জুলাই বিপ্লবীদের স্মরণ তারেক রহমানের। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকাল 10:40 গুলশানের নিজ বাসা থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে পথে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা, দেন স্লোগান। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শুরুতে শহীদ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। হাদির কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান ও দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে দলের মহাসচিব বলেন, হাদি হত্যার মাধ্যমে নির্বাচন পেছানোর যে শঙ্কা ছিল, তারেক রহমান দেশে আসার মাধ্যমে সেই ষড়যন্ত্র কেটে গেছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। তারেক রহমানের কর্মসূচি ঘিরে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করে তিনি বনানী কবরস্থানে যান।
ভোটার হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছবি তোলা সহ দিলেন আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। ইসি সচিব জানান, আজকের মধ্যে জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা গেছে, ঢাকার 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি। জাতীয় পরিচয়পত্রের আবেদন সম্পন্ন করেছেন তারেক কন্যা জাইমা রহমানও। রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে জাতীয় পরিচয়পত্রের আবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে আগারগাঁ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুর 1টার পর জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কার্যক্রম শেষ করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। ইসি জানিয়েছে, সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র পাবেন। ধরেন 7-8 ঘন্টা হয়ে গেছে, কারো 24 ঘন্টা হয়ে গেছে, তখনও হয়নি। বলে কেন হয়নি? বলে যে এখনো প্রসেসটা কমপ্লিট হয়নি। জেনারেট হওয়ার পরে ওইটার একটা মেসেজ চলে যায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে। তো ওই মেসেজটা যাওয়ার পরে তখন ওইটা তো আমাদেরকে জানানো হয়, অথবা ওনারা ওখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি উনি মনে করেন যে উনি স্মার্ট কার্ড নেবেন, যে কেউ, উনি সহই যারা মনে করেন, তখন ওনারা আমাদেরকে বললে আমরা স্মার্ট কার্ডের জন্য অর্ডার দিই। স্মার্ট কার্ড জেনারেট হলে হয়ে গেল। এর আগে সকালে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আজকের মধ্যে তারেক রহমান এনআইডি পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন তারেক রহমান এবং মেয়ে জাইমা রহমান। ভোটার তালিকার আইনের 15 ধারা অনুযায়ী ইসি চাইলে যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারবেন। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন নিবন্ধন কমপ্লিট করা গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি, সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। মাকে দেখতে এবার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। গাড়ি বহরে আছেন মোরসালিন হক জুনায়েদ, সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আজকের দিনের যে কর্মসূচিগুলো রয়েছে, সবশেষ তিনি বনানী কবরস্থানে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর যেই সমাধি রয়েছে সেই সমাধিতে তিনি কবর জিয়ারত করেছেন এবং এই মুহূর্তে তিনি নেভি হেডকোয়ার্টারের পার্শ্ববর্তী যে সেনানিবাস কবরস্থান যেই সড়কটি রয়েছে সেই সড়কটির ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি যে সামরিক বাহিনীর যে কবরস্থান রয়েছে সেখানেই মূলত তিনি এসেছেন। এখানে যে যারা নানা সময়ে বাংলাদেশের জন্য সেবা দিতে গিয়ে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যারা নিহত হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত যেমন কামনা করবেন, উল্লেখযোগ্যভাবে কিন্তু এই কবরস্থানে বিডিআর যে বিদ্রোহের ঘটনা ঘটেছিল সেই বিদ্রোহের ঘটনায় নিহত যে সশস্ত্র বাহিনীর অফিসাররা রয়েছেন তারাও কিন্তু এই কবরস্থানেই তাদের সমাধি। সেই জায়গাটিতেও কিন্তু তিনি এসেছেন এবং স্বাভাবিকভাবেই বলা যায় যে সেই যারা বিডিআর বিদ্রোহের সময় যারা নিহত হয়েছিলেন তাদের কবরও তিনি জিয়ারত করবেন এমনটা বলাই যায়। বনানী সামরিক কবরস্থানের ভেতরে তিনি প্রবেশ করেছেন এবং তার সাথে যে পুরো গাড়িবহর রয়েছে তারা সবাই কিন্তু এই কবরস্থানের ভেতরেই আছে। এর আগে তিনি যেই বিষয়টি হয়েছিল, সকালে তিনি ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদির যে কবর, সেই কবরটিও কিন্তু তিনি জিয়ারত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
যে বিষয়টি যে ওসমান হাদির ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সেন্ট্রাল মসজিদের পাশেই যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদির যে সমাধি সেটি তিনি শ্রদ্ধা জানিয়েছেন, দোয়া ও মোনাজাত করেছেন। সেখান থেকে আমরা দেখেছি যে তিনি আগারগাঁয়ের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনে তিনি গিয়ে তার যে ভোটার আইডি কার্ডের যেই কার্যক্রম সেটি তিনি সম্পন্ন করেছেন এবং এরপরে বনানী কবরস্থানে তিনি গিয়েছিলেন সেখানে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো তার যেই কবরটি তিনি জিয়ারত করেছেন, দোয়া ও মোনাজাত করেছেন এবং এই মুহূর্তে তিনি বনানী যে সামরিক কবরস্থান এখানে এসেছেন এবং এখানে যেই বিষয়টি উল্লেখযোগ্যভাবে বলা যায় যে বিডিআর বিদ্রোহের সময় যে সেনা সদস্যরা শহীদ হয়েছিলেন তাদেরকেও কিন্তু এখানেই সমাধিস্থ করা হয়েছে এবং এখানে তিনি বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা মারা গেছেন তাদের জন্য দোয়ার পাশাপাশি এই গেল 17 বছর ধরে বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে যে সেনা সদস্যরা নিহত হয়েছেন তাদেরও জন্য কিন্তু দোয়া করবেন। গেল 25শে ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন পার করে বাংলাদেশে প্রত্যাবর্তনের পর ধারাবাহিকভাবে যেই কর্মসূচিগুলো একে একে পালন করে যাচ্ছেন তার মধ্যে আজকের দিনটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই তার পূর্বনির্ধারিত 4টি কর্মসূচির 2টি কিন্তু তিনি শেষ করেছেন। প্রথমটি ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করা, এরপরে আগারগাঁয়ে নির্বাচন কমিশনে যে তার ভোটার হওয়ার যে কার্যক্রম সেগুলো সম্পন্ন করা এবং এরপরে আরও 2টো কর্মসূচি যেটি পূর্ব নির্ধারিত ছিল ধানমন্ডিতে তার শ্বশুরবাড়িতে যাওয়া এবং এভার কেয়ারে চিকিৎসাধীন অসুস্থ তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা এবং এই যে 4টি কর্মসূচি ঠিক মধ্যবর্তী যে অংশটি এই জায়গাটিতে কিন্তু তিনি এই কর্মসূচিটির মাঝেই যে আরও 2টো কর্মসূচি তিনি করলেন। মূলত তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর যে কবর জিয়ারত করেছেন তিনি, যেটি বনানী কবরস্থানে রয়েছে এবং ঠিক তার পাশেই বনানী সামরিক কবরস্থানে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন। এখানে বিভিন্ন সময়ে শহীদ যে সেনা সদস্যরা রয়েছেন তাদের যেই কবরগুলো রয়েছে সেগুলো তিনি জিয়ারত করছেন। এরপরে মূলত তিনি যে পথে যাবেন সেটি তার গতিপথ অনুসরণ করলে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত পূর্ব নির্ধারিত যে 2টি কর্মসূচি রয়েছে ধানমন্ডি এবং এভারকেয়ার হাসপাতালে সেইগুলো পরবর্তীতে যেহেতু নির্ধারিত কর্মসূচি ছিল আশা করা যাচ্ছে সেখানেও তিনি সেগুলো পালন করবেন। সব মিলে যেই বিষয়টি দেখা যাচ্ছে যে তার এই কর্মসূচিগুলোকে কেন্দ্র করে বিএনপিও তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু রাজধানী জুড়েই যেই তারা চেষ্টা করেছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে 17 বছর পরে যিনি নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে এসেছেন তার যাত্রাপথে সবসময়ই তার যে সামরিক এই যে কবরস্থান বনানীতে এখানে সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী তার কবর কিন্তু জিয়ারত করেছেন তিনি। এইটি বনানী কবরস্থানে তিনি তার ছোট ভাইয়ের কবর জিয়ারতের ঠিক পরপর তিনি এসেছেন এই বনানী সামরিক কবরস্থানে, যেটি ঠিক পাশাপাশি 2টো কবরস্থান। এই জায়গাটিতে যেটি বলা চলে যে আজকের দিনে তিনি উল্লেখযোগ্যভাবে যে কর্মসূচিগুলো রেখেছেন তার মধ্যে কিন্তু দেখা গেল যে গুরুত্বপূর্ণ যেই কবর জিয়ারতের যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে কিন্তু তিনি একে একে করে যাচ্ছেন। সর্বপ্রথম গতকাল তিনি তার পিতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে সমাধি সেটি জিয়ারত করেছেন এবং সেখানে শ্রদ্ধা জানিয়েছেন। সার্বিকভাবে এখন আজকের যে কর্মসূচি দিনের শুরুতেই তিনি ইনকিলাব মঞ্চের যে
মুখপাত্র ওসমান হাদির যে কবর সেটি জিয়ারত করেছেন এবং এরপরে বনানী কবরস্থানে আরাফাত জিয়ার কবর তিনি জিয়ারত করেছেন এবং বনানী কবরস্থানে এসেছেন। তারপরে নৌবাহিনী প্রধান সাবেক মাহবুব আলী তার সমাধিও কিন্তু তিনি জিয়ারত করছেন এখন পর্যন্ত। এবং যেই বিষয়টি বলা চলে যে তার এই ধারাবাহিক যে কর্মসূচিগুলো রয়েছে পূর্ব নির্ধারিত কর্মসূচিগুলোর মধ্যে দেখা গেছে যে তিনি একে একে তার যে দলের নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু রাজধানী জুড়ে তাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে স্বাগত জানাচ্ছেন পুরো সড়ক জুড়েই। তবে যেই কর্মসূচিগুলো যে যাত্রাপথগুলো এখন পর্যন্ত পূর্ব নির্ধারিত এবং ঘোষিত সেই এলাকাগুলোতে দেখা যাচ্ছে। তবে যেহেতু দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশে এসেছেন তার প্রেক্ষিতে তিনি তার যে অগ্রাধিকার তালিকায় থাকা যে কর্মসূচিগুলো সেগুলো একে একে পালন করে যাচ্ছেন এবং সেই অগ্রাধিকার তালিকায় থাকা কর্মসূচিগুলোর মধ্যে তার নিকটজন যারা রয়েছেন তাদের কবরগুলো কিন্তু তিনি জিয়ারত করছেন। এবং দেখা গেছে যে তার এই 17 বছর পর এই বাংলাদেশে ফিরে আসার প্রেক্ষিতে নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস এবং নৌবাহিনীর সাবেক নৌবাহিনী প্রধান তার কবর জিয়ারত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই বনানী সামরিক কবরস্থানে সেই বিষয়গুলোই কিন্তু দেখতে পাচ্ছি। দোয়া ও মোনাজাতও তিনি করছেন এবং যেই এই বিষয়টি দেখা যাচ্ছে যে তিনি কবর জিয়ারতের পাশাপাশি দোয়া ও মোনাজাতও করছেন। সার্বিকভাবে এখন পর্যন্ত যা বোঝা গেল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শুধু পূর্ব নির্ধারিত যে কর্মসূচিগুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু তিনি জরুরি ভিত্তিতে তার যে স্বজন যারা রয়েছেন তাদের কবরগুলো কিন্তু জিয়ারত করছেন। গুরুত্বপূর্ণ মানুষদের যে কবর রয়েছে সেই কবরগুলো কিন্তু তিনি জিয়ারত করছেন। এবং এই মুহূর্তে তিনি পিলখানায় বিডিআর বিদ্রোহে যারা নিহত হয়েছিল যেই এই মুহূর্তে বলা যায় যে 2009 পিলখানায় যে বিদ্রোহ হয়েছিল সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর যে শহীদ সদস্যবৃন্দ তাদের কবরটি তিনি জিয়ারত করছেন এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী তার কবরও কিন্তু তিনি জিয়ারত করছেন এবং তিনি দোয়া ও মোনাজাতের শেষ করলেন বনানী কবরস্থানে। একে একে তিনি তিনি করছেন। প্রথমেই সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর তিনি জিয়ারত করেছেন যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শ্বশুর ছিলেন। এবং ঠিক তার পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিলখানা হত্যাকাণ্ডে যে সশস্ত্র বাহিনীর যারা সদস্য শহীদ হয়েছিলেন সামরিক কর্মকর্তারা তাদের সমাধিও কিন্তু তিনি জিয়ারত করেছেন। এবং এখন তিনি মূলত কবরস্থান থেকে বের হওয়ার পথে আছেন এবং বের হওয়ার পথেই তিনি যেই বিষয়টি দেখছেন যে নেতৃবৃন্দের সাথে তিনি এখানে তার যে নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের মাঝে তিনি হেঁটে আসছেন। এবং বনানী কবরস্থানের গুরুত্বপূর্ণ যে বিষয়টি সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার মাহবুব আলী খান তার শ্বশুর তার কবর প্রথমে তিনি জিয়ারত করেন এবং তারপর 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডে যেই সশস্ত্র বাহিনীর সামরিক বাহিনীর যেই অফিসাররা কর্মকর্তারা নিহত হয়েছিলেন শহীদ হয়েছেন তাদের কবর তিনি জিয়ারত করেন। এবং এর আগে বনানী সামরিক কবরস্থানের এই
কর্মসূচিটির আগে তিনি বনানী কবরস্থানে গিয়েছিলেন তার ছোট ভাই আরাফাত রহমানের যে সমাধি রয়েছে সেখানে তিনি দোয়া ও মোনাজাত করেছেন এবং তার আগে আগারগাঁও নির্বাচন কমিশনে তিনি যেই তার ভোটার কার্ডের যে কার্যক্রম সেই কার্যক্রমটি তিনি সম্পন্ন করেছেন এবং এই ভোটার কার্ডের কার্যক্রম সম্পন্ন করার আগে তিনি গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি তার কবর তিনি জিয়ারত করেন, দোয়া মোনাজাত করেন। আজ সকাল 10:40 তিনি মূলত 4টি কর্মসূচি নিয়ে বাসা থেকে রওনা হয়েছিলেন এবং সেই 4 কর্মসূচির মধ্যে তিনি ইতিমধ্যেই 2টি সম্পন্ন করেছেন, উসমান হাদির কবর জিয়ারত করা এবং নির্বাচন কমিশনে তার যে ভোটার কার্ডের কাজ সেটি সম্পন্ন করা। এই দুটো কাজ সম্পন্ন করার পর সরাসরি যুক্ত ছিলাম বনানী সামরিক কবরস্থানে। তারেক রহমানের কর্মসূচির সর্বশেষ দেখতে সরাসরি ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। রাজধানীর আজিজ সুপারমার্কেটের সামনে থেকে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ কর্মসূচি। হাদির খুনিরা গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা নেতাদের। এই বিক্ষোভ বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে। শনিবার সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান গেলে যাত্রা নির্বিঘ্ন করতে ঘণ্টা 2 জন্য শাহবাগ ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দুপুর 12:30টার দিকে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগানে মুখরিত করে তোলে। হাদি হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। আমাদের সংগ্রামটা অনেক কঠিন, অনেক দীর্ঘ। এটার জন্য ধৈর্য ধরে জ্ঞানের সাথে প্রজ্ঞার সাথে আমাদেরকে লড়তে হবে। বর্তমান যে ইন্টারিম সরকার রয়েছে এবং উপরের নীতি নির্ধারণী মহল রয়েছে তারা যদি এটা সুষ্ঠু বিচার সম্পন্ন না করে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ হাদি চত্বরে অবস্থান করব। যারা জড়িত তাদেরকে প্রত্যেককে, সেটা যদি প্রশাসনের ভিতরে লোগো হয় বা এমন যদি হয় যে কোনো একজন সরকারের পক্ষের লোক, তাকেও অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। চলতি মাসের 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে গতকালকে থেকেই রাতভর শীতের কনকনে শীতে তারা রাতভর এখানে কাটিয়ে দিন গড়িয়ে এখন কিন্তু বিকালের পথে। তারপরেও কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। এখানে তারা নানান স্লোগান দিচ্ছেন, সঙ্গীত গেয়ে তারা সকল যারা এখানে উপস্থিত উজ্জীবিত করছেন। তারা বলছেন যে কোনো মূল্যেই তারা তাদের যেই সদস্য সচিব ছিলেন ইনকিলাব মঞ্চ, যার হাত ধরেই এই রাহা দেখেছিল, সেই শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই দাবিতে মূলত তাদের এই অবস্থান। শরীফ ওসমান হাদির আদর্শকে তারা ধারণ করতে চান। শরীফ ওসমান হাদি যে ধরনের কথা বলে গেছেন সেগুলো তারা বিভিন্ন স্লোগানে উচ্চারিত করছেন। বিশেষ করে শরীফ ওসমান হাদির যেই ইনসাফের কথা সেগুলো তারা বলছেন। শরীফ ওসমান হাদির যে আধিপত্যতাবাদের বিরুদ্ধে যে কথাগুলো বলতেন সেগুলো তারা বলছেন যে শরীফ ওসমান হাদিকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তারা কেন, কোন হিসেব নিকেশের কারণে তারা এখনো এই আইনের আওতায় ধরাছোঁয়ার বাইরে, কেন তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না, পরিকল্পনাকারীদের কেন চিহ্নিত করা যাচ্ছে না, সরকার কি পদক্ষেপ নিচ্ছে, সরকারই বা তাদের অবস্থান কেন পরিষ্কার করছে না। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারবার সরকারের কাছে দাবি করা হলো, সরকার কিন্তু কোনো ধরনের আশা অনুরূপ কোনো ফলাফল তাদের সামনে উপস্থাপন করতে পারেননি। বিধায়ী তারা কিন্তু এই রাজপথে আবারও নেমে এসেছেন এবং তারা এই রাজপথে থাকবেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাতেও কিন্তু তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এখানেই তারা রাত্রি যাপন করেছেন। প্রচন্ড শীতের মধ্যে রাত পেরিয়ে ভোরেও আমরা দেখেছি এখানে অবস্থান নিয়েছেন। আজকে দিনভরই এখানে আছেন এবং কিছুক্ষণ আগে তাদের পক্ষ থেকে জুমা তিনি কথা বলছিলেন, তিনিও বলছিলেন যতক্ষণ পর্যন্ত না শরীফ ওসমান হাদির বিচারের
তারা ন্যায় বিচার পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান অব্যাহত থাকবে। তো সব মিলে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। দুপুরের সময় আরো থাকছে কিশোরগঞ্জের পাগলা চলছে গণনা, আছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে। ক্রু সহ জাহাজ থেকে 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আর ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাট। সেন্ট মার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ঘাটে ভিড়বে, ঠিক তার আগ মুহূর্তে আটলান্টিক ক্রুজে আগুন লেগে যায়। এ সময় জাহাজের ভেতরে আটকা পড়ে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করেন জাহাজের ক্রু সহ 15 জনকে। পাশে অন্যান্য আরো 2-1টা জাহাজ ছিল, তা আমরা তাদেরকে বললাম নঙ্গরে যান বা চরে মেরে দেন, এখানে আসলে অন্য আরেকটাতে ছড়ানোর সম্ভাবনা ছিল। আগুনের ঘটনায় দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসে 2টি ইউনিট, পরে যোগ হয় আরো 2টি ইউনিট। প্রায় 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একজন আমরা নিহত পেয়েছি, আর কেউ আহত হয় নাই। হ্যাঁ, শনাক্ত করেছি, ওনার নাম হচ্ছে নূর কামাল। এদিকে জাহাজে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেন্ট মার্টিনগামী পর্যটকরা। জাহাজটিতে করে প্রায় 200 যাত্রী সেন্ট মার্টিনে যাওয়ার কথা থাকলেও তাদের মধ্যে 120 জনকে তুলে দেওয়া হয় 3টি জাহাজে, আর বাকিরা সেন্ট মার্টিন যেতে পারবেন রোববার। আগুনও লাগছে, এগুলোর জন্য আমরা ইয়েতে আছি, ভয়ে আছি। আজকে যদি এটা মাঝ সমুদ্রে যে হতো, বিপদটা আরো বেশি হতো। যারা এই কর্তৃপক্ষ আছেন তাদের আসলে এই বিষয়গুলো নজর দেওয়া উচিত। অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা একটা তদন্ত কমিটি করতেছি আজকে, এখন করে দিব, যারা পর্যালোচনা করে মূল কারণটা উদ্ঘাটন করার চেষ্টা করবে এবং সুপারিশ দিবে। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিনই চলাচল করছে পর্যটকবাহী 6টি জাহাজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। শনিবার ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ প্রাণ গেল 3 জনের। ঝিনাইদহে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা চায়ের দোকানে ধাক্কা দেয়, এতে দোকানির মৃত্যু হয়। নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া ঘন কুয়াশায় টাঙ্গাইলে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 22 জন। সড়ক যেন মৃত্যুর ফাঁদ। সারা দেশে একই দিনে আলাদা সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে খুলনার দিকে যাচ্ছিল পণ্যবাহী একটি ট্রাক। বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাই বোন সহ 3 জন নিহত হন। আহতদের হসপিটালে প্রেরণ করি এবং নিহতদের অন্য আইনি কার্যক্রম সহ আইনি প্রক্রিয়া চলমান আছে। ঝিনাইদহে রাত 10:30টার দিকে দর্শনা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার মহেশপুরের দিকে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে চা দোকানি ইব্রাহিম হোসেন সহ 3 জন আহত হন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইব্রাহিমকে রাতেই যশোর পাঠানো হয়। সেখানে শনিবার ভোরে ইব্রাহিমের মৃত্যু হয়। এদিকে নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইলে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 22 জন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত 22 জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রিমো সিদ্দিক, সময় সংবাদ। সহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। জানুয়ারির প্রথম সপ্তাহে বেশ কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি শাহজালালগামী 10টি ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়। হঠাৎ করেই কয়েকদিন থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে তীব্র শীত।
তাপমাত্রা কমে যাওয়ায় ও উত্তরের হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আমাদের কাজকর্মের অনেক অসুবিধা হচ্ছে এবং প্রচুর শীত। হঠাৎ করে দুদিন নামার শীত, এই শীতের কারণে আর কি একটু রোগ বাড়াটাও বাড়ছে। এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8.8 ডিগ্রি ও ঢাকায় 13 ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। দিনের তাপমাত্রা অনেক কমে গেছে, এই কারণে শীতের অনুভূতিটা অনেক বেড়ে গেছে। আগামীকাল রাতের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে, কিন্তু সেক্ষেত্রে শীতের তীব্রতা কমবে না, কারণ এই যে ফগি কন্ডিশন এটা আগামী আরো 2-3 দিন কন্টিনিউ করবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার বাইরের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা আগামী 2-3 দিনে ওইভাবে নাই, জানুয়ারি ফার্স্ট উইক দিকে অনেক জায়গায় আবার নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হবে। এদিকে ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি শাহজালালগামী 10টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে বিপিএল এর শোকের ছায়া। অনুশীলনের সময় মাঠে হার্ট অ্যাটাক, মাহবুব আলী জাকির হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান সিন্দুক থেকে এবার 35 বস্তা টাকা মিলেছে। আছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। এবার 3 মাস 27 দিন পর খোলা হয়েছে লোহার সিন্দুকগুলো। জেলা প্রশাসক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একে একে খোলা হয় দান বাক্সগুলো। এরপর প্লাস্টিকের বস্তায় টাকা ভরে মসজিদের মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। এতে অংশ নেন পাগলা মসজিদ নুরানি কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ 370 জন। ভারতীয় সুতার চাপে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের সুতাকলগুলো। প্রতিবেশী দেশটি কম দামে সুতা বিক্রি করে বাস্তবায়ন করেছে স্থানীয় যোগান বন্ধের পরিকল্পনা। পরে দাম বাড়িয়ে সুদে আসলে তুলে নেবে লোকসানি হিসাব। বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমএ এমন দাবি করলেও পোশাক শিল্প মালিকদের সাফ অবস্থান, যেখানে কাঁচামালের দাম কম পড়বে সেখান থেকেই কিনবেন তারা। এ অবস্থায় দেশীয় শিল্প রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ভারত তাদের টেক্সটাইলকে কস্ট অফ প্রোডাকশন তার থেকে 8 থেকে 9% কম মূল্যে তারা পৃথিবীর বিভিন্ন দেশে সুতা এক্সপোর্ট করতেছে। বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএম এর দাবি, দেশের সুতাকল ধ্বংসে কম দামে সুতা রপ্তানি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে ভারত। পরে দাম বাড়িয়ে তুলে নেবে সুদে আসলে। আজকে আমাদের স্পিনিং শিল্প সবচেয়ে খারাপ অবস্থাতে বাংলাদেশ পার করতেছে। ভারতের রপ্তানি তথ্য গেল এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশটির অর্থ বছরের প্রথম 7 মাসে দেশটি যে পরিমাণ তুলার সুতা রপ্তানি করেছে তার প্রায় অর্ধেক 41% এসেছে বাংলাদেশে। আপনি কেন ভিয়েতনাম থেকে সুতা আনতে দিবেন না আমাকে? কেন আমাকে পাকিস্তান থেকে সুতা আনতে দিবেন না? কেন আপনি আমার হাত পা বেঁধে কেন ব্যবসা করতে দিবেন? বিটিএমএ বলছে, দুই দেশে উৎপাদন খরচ এক হলেও ভারত সরকার বিভিন্ন নামে প্রণোদনা দেয় প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে থাকছেন দেশটির উদ্যোক্তারা। আমাদের লোকাল ইন্ডাস্ট্রির প্রোটেকশন দেওয়া দরকার। বিদেশি সুতা কম মূল্যে এসে বাংলাদেশে যাতে ইন্ডাস্ট্রি নষ্ট না হয়। কেন পিছিয়ে পড়ছে দেশের সুতাকল তা খতিয়ে দেখে প্রয়োজনে আমদানির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যে সাবসিডিটা WTO নিয়ম লঙ্ঘন করে তাহলে কিন্তু আমরা কাউন্টার ভেলিং ডিউটি বসাতে পারি। তবে এক শিল্প বাঁচাতে গিয়ে অন্য শিল্প যেন মৃত্যুর দুয়ারে না যায় সেদিকে খেয়াল রেখেই নীতি কৌশল সাজানোর তাগিদ উদ্যোক্তাদের। গ্লোবাল মার্কেটে বিজনেস করতে গেলে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শীতকালীন ঝড়ের পূর্বাভাসে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিউ ইয়র্কের বিমানবন্দরগুলোতে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী শুক্রবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 1600টি ফ্লাইট বাতিল এবং 7400টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। নিউ ইয়র্কে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল, নিউ ইয়র্ক লিবার্টি ও লাগার্ডিয়া বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। নিউ ইয়র্কের সর্বোচ্চ 9 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খেলার খবর। বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই ক্রীড়াঙ্গনে নেমে এলো শোকের ছায়া। হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।
বিপিএলে ঢাকা ও রাজশাহীর ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে দলকে অনুশীলন করাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন জাকি। তাৎক্ষণিকভাবে মাঠেই সিপিআর দিয়ে অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে নেওয়ার ব্যবস্থা করা হয় হাসপাতালে, কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় মারা যান দেশ বরেণ্য এই কোচ। গতকাল বিপিএল শুরু হলেও আজ প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ঢাকা। তার আগে ক্যাপিটালস শিবিরে নেমে আসে শোকের ছায়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শহীদ ওসমান হাদী সহ অনেকের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ইসিতে ভোটার হওয়ার আবেদন আজকেই পাবেন এনআইডি। হাদী হত্যার বিচার দাবিতে অবরোধ অব্যাহত। শাহবাগ থেকে সরে আজিজ সুপারমার্কেটের সামনে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। এবং ভয়াবহ আগুনে পুরল কক্সবাজারের সেন্ট মার্টিনগামী জাহাজ। একজনের মৃত্যু, 15 জনকে জীবিত উদ্ধার। অন্য জাহাজে পাঠানো হলো পর্যটকদের একাংশ, বাকিরা যাবেন কাল। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ রোজা। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।